তারা তারা বাংলাদেশে ইউনুসকে বলতে পারে, তারা বলতে পারে ঠিক আছে মাইনরিটিদের সিকিউরিটির জন্য এই কাজটা করি, তারা একটা দ্বিপাক্ষিক একটা আলোচনা করতে পারে। সেটা বাইডেনের কাছে মানে অভিযোগ করার কাজটা কি? বাইডেন কি বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনো কিছু করবে? তার কি এখতিয়ার আছে? বিষয়টা হচ্ছে, যদি আমরা সাম্প্রদায়িক ভাবেই যদি আমরা চিন্তা করি, যে 1947 সালে যখন দেশ ভাগ হয়, ভারত ভাগ হয়, তো তখন 1950 সালে, 49-50 সালেই কিন্তু বাংলাদেশের মানে বাংলাদেশের যে ভূখণ্ড, এখানে বরিশাল থেকে আরম্ভ করে সেই বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে হামলা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে। তো সেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত চলে। এবং সেই সময় একটা ছিল, আবেদন ছিল যে ভারত যেন বাংলাদেশের হিন্দুদেরকে, যেহেতু দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়া, তো বাংলাদেশের হিন্দুদেরকে ভারতে নিয়ে যাওয়া, ভারতের মুসলিম যারা আছে তাদের পাকিস্তানে পাঠানো। ভারত কিন্তু তখন রাজি হয়নি, এবং তখন ন্যায়ও নাই। পরবর্তীকালে নেহেরু লিয়াকত একটা চুক্তি হয়, সেই চুক্তির ফলে ওই সময় সেই চুক্তির বিরুদ্ধে সর্দার প্যাটেল, ডক্টর আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জি, ক্ষিতীশ চন্দ্র নিয়োগী, এরা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। যে মানে নেহেরু হচ্ছে এই বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটা কি বলে খেলতেছে আর কি, মানে প্রতারণা করছে আর কি। তো সেই সময়ও ভারত কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে জাস্ট প্রতারণা, মানে তাদের ভাষায়, তাদের নেতাদের ভাষায় তারা কিন্তু প্রতারণা করেছে। 1971 সালের একটা ঘটনা একটু বলি, যে যখন তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য করলেন এবং 1 কোটি লোক যখন ভারতে গেলেন, তো তখন এই ভারতে গেলে সেই সময় হচ্ছে চিত্তরঞ্জন সুতার এবং কালিদাস বৈদ্য, তারা ইন্দিরা গান্ধীর, এর আগে কিন্তু ইন্দিরা গান্ধী বহুবার ডেকেছে, বারবার ডেকেছে, আসেন বাংলাদেশে কি করা যায়, বাংলাদেশে কোথায় কি করা যায়, শরণার্থী তৈরি নিয়ে এসে এদেরকে খাবার দাবার ব্যবস্থা করেন, সবকিছু করেন। করার পরে যখন দেশ স্বাধীন হলো, তখন ইন্দিরা গান্ধীর সঙ্গে তারা একটু দেখা করতে গেল যে বাংলাদেশের হিন্দুদের সিকিউরিটির বিষয় নিয়ে আমরা যেন ওই সংবিধানে কিছু একটা যেন যুক্ত হয়, এবং ইন্দিরা গান্ধী যেন এই ব্যাপারে একটা ভূমিকা রাখে। তারা দিল্লিতে গিয়ে 3 দিন অপেক্ষা করেছে, ইন্দিরা গান্ধী দেখা করেনি। এরপরে তাদেরকে বলেছে যে তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, গিয়ে এই উদ্বাস্তুগুলো যারা শরণার্থী এদেরকে বিদায় করো, যদি বিদায় না করো তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে এবং এইটা করা হবে। তার মানে সে তখনই দেখছে যে ভারতীয় রাজনীতিকরা কতটা, যখন ব্যবহার করার দরকার ব্যবহার করেছে, যখনই মানে ব্যবহার শেষ, তখন তাদেরকে কিভাবে ছুড়িয়ে ফেলানো যায় সেই কাজগুলো কিন্তু তখন করেছে। যে কারণে চিত্রসুতার এবং আপনার কালিদাস বৈদ্য তারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে সমস্তদের সচেতন করেছে যে আমরা বাংলাদেশে ফিরে যাবো, কিন্তু সাংবিধানিক একটা অধিকার থাকতে হবে আমাদের, এটা না হলে আমরা যাবো না। এবং ইন্দিরা গান্ধী যেন সেই ভূমিকা রাখে। তো এইটা যখন আন্দোলন হলো, সেইটা যখন সরকারের কানে গেল, তারা করলো কি, সেই সময় মানে বন্দুক নিয়ে নিয়ে এসে, পুলিশ নিয়ে এসে মানে হামলা করে, রাইফেলের গুলি করে, তারপর ট্রাকে করে সমস্ত মানে শরণার্থীদের নিয়ে এসে বর্ডারে ফেলে দিয়ে গেছে। তার মানে হচ্ছে তাদের টার্গেট ছিল যে বাংলাদেশ স্বাধীন হলে তাদের পশ্চিম পাকিস্তানের যে সামরিক ব্যয়, সেখান থেকে তারা অনেক রক্ষা পাবে। তো সেইটার জন্য তাদের কাজ ছাড়া। এবং শেষ হওয়ার পরে বাংলাদেশে হিন্দুদেরকে তাদের তো মানে ভিকটিম বানিয়ে, আপনারা দেখবেন যে ওই সময় জাতিসংঘে যে এই হয়েছে আর কি, পাকিস্তান, চীন, এটা নিয়ে যে পাল্টা পাল্টা যুক্তি, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো সেখানে ইন্দিরা গান্ধী যুক্তি দিয়েছে 1 কোটি লোকের ভরণ পোষণ করছি আমরা, অতএব এখানে তো আমাদের একটা মানে তাদের ভারতে সামরিক আগ্রাসন করার আমাদের এখতিয়ার এসেই গেছে, আমরা আমরা কি করব? তার মানে বাংলাদেশের হিন্দুদেরকে তারা জিম্মি করে রেখে তারা তাদের কাজগুলো করেছে। তো এখনো যে বিষয়টা দেখেন, গত আপনার কি বলে এই মানে এই ঘটনা তো আজকে না, আপনার হচ্ছে 1971 সালের কাহিনী গেল, 1992 সালের ঘটনা, যেটা হচ্ছে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন ঘটনা ঘটছিল। আপনি যদি আমার ফাঁসি চাই নামে একটা বই পড়েন, দেখবেন যে ওই বইয়ের মধ্যে 64, 65, 66 নাম্বার পাতায় ওই তৎকালীন শেখ হাসিনার হচ্ছে ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টু একটা লিখেছে তার ব্যক্তিগত ডায়েরিতে, যে যেদিন ঘটনা ভারতে বাবরি মসজিদের ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে যে সারা বাংলাদেশে হিন্দু মুসলিম রায়ট লাগাই দাও। উনি অনেক কথাই বলছে যে না, কেন করবো, তারা আমাদের রিজার্ভ ভোটার, এটা সেটা। উনি বলছেন যে জাহানার আলম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে, এবং খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিমা রাও এখনো আসে নাই, অতএব এই সুযোগে যদি আমরা এই একটা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করে দিই, তাহলে পরে নরসিমা রাও আসবে না, সার্ক সম্মেলন পণ্ড হবে এবং জাহানার আলম খতম হবে। এবং ঢাকা শহরের ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সমস্ত মন্দির, এমন কোন মন্দির ছিল না যে মন্দিরগুলো তারা পুরায় নেই। অথচ দেখেন ওই সময় কিন্তু ভারতের কোন নেতৃবৃন্দ মানে কিছুই বলে নাই। এবং গত 15 বছরে আমাদের পূর্ববর্তী বক্তা যেটা বললেন,
যে সেই সাল্লা, সুনামগঞ্জের সাল্লা থেকে আরম্ভ করে নাসিরনগর, কুমিল্লার থেকে আরম্ভ করে সেই যশোরের অভয়নগর, ওদিকে রংপুরের পীরগঞ্জ, তারপরে রংপুর শহরেরও কয়েকটা গ্রাম, তো এইরকম যশোরের সেই খুলনার শিয়ালি, রামু, তারপরে হচ্ছে হাটহাজারী, মানে এইরকম মানে ডজন ডজন ঘটনা ঘটেছে, যে ঘটনার গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি প্রত্যেকটি ঘটনার ইন্ধনদাতা হচ্ছে আওয়ামী লীগ। তারা নিজেরা ইন্ধন দিয়ে অন্যান্য লোকদেরকে উস্কানি দিয়ে, ধর্মীয় সুরসুরি দিয়ে এই কাজগুলো করেছে, যে কারণে বিচার হয়নি। এবং তখনকার দিনের যে একটা ঘটনায় যতগুলো ঘটনা ঘটেছে একটা গ্রামে, সেই আমাদের বাংলাদেশের মানে সারা বাংলাদেশে যত ঘটনা ঘটেছে তার একটা গ্রামের সমানও না। তার মানে এতগুলো ঘটনা, তখনও কিন্তু ভারতের কোনো উদ্বেগ আমরা দেখি নাই, সেটা নিয়ে কোনো ভারতীয় মিডিয়ার কোনো চিৎকার চেঁচামেচি দেখি নাই। তো এইগুলো যে হঠাৎ করে তাদের মধ্যে যে অতি হিন্দু প্রেম জাগলো, সে জাগার জন্য তাহলে তো এতদিনে শেখ হাসিনার কাছে আমি মানে ভারতের কেন্দ্রীয় এমন কোন নেতা নাই যে তাদের কাছে আমি ধর্ণা ধরি নাই যে শেখ হাসিনা এই কাজগুলো করতেছে, আপনারা একটু হলেও তারা থামান। তারা বলছে না, এগুলো করবে না, না তাদের যুক্ত ওই সেভেন সিস্টার কি কি এসব নিয়ে। তার শেষ পর্যন্ত আমরা বললাম যে অন্তত শেখ হাসিনা কি দিয়ে একটা মাইনরিটি মিনিস্ট্রি তো আপনি করাই দিতে পারেন হিন্দুদের জন্য, আমরা অন্তত সেখান থেকেও তো একটু আমাদের কোমর সোজা করে থাকতে পারি। না না, এইসব বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না। তাহলে তারা এতগুলো ঘটনা ঘটলো, যে ঘটনায় শুধু 2015 থেকে 2021 সালে সরকারি হিসেবে 2015 সালে হিন্দু ছিল 10.7%, সরকারি হিসেবে 2022 সালে বললো যে হিন্দু সংখ্যা 7.9%। মাত্র 6 বছরে হিন্দু কমছে 2.8%। তার মানে কি ধরনের ঘটনা ঘটেছে ওই ওই কয় বছরে, সেটা নিয়েও আমরা বহুবার বলেছি ভারতীয় নেতৃবৃন্দ যে দেখেন, হিন্দু সংখ্যা তো বিলুপ্তির দিকে, এই শেখ হাসিনা যদি আরো ক্ষমতায় থাকে তাহলে আমরা শেষ, একটু ব্যবস্থা করেন। তারা কিন্তু করেনি। হঠাৎ করে এখন তারা তারা বাংলাদেশে ইউনুসকে বলতে পারে, তারা বলতে পারে ঠিক আছে মাইনরিটিদের সিকিউরিটির জন্য এই কাজটা করি, তারা একটা দ্বিপাক্ষিক একটা আলোচনা করতে পারে। সেটা বাইডেনের কাছে মানে অভিযোগ করার কাজটা কি? বাইডেন কি বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনো কিছু করবে? তার কি এখতিয়ার আছে? তো তার যেটা, তার মানে হচ্ছে যে জিনিসটাকে যতটা না তাদের ইচ্ছা যে মাইনরিটিদের না, সুরক্ষার এটা বিষয়, উদ্বেগের তার কোনো থেকে বেশি হচ্ছে উদ্বেগের প্রোপাগান্ডা। অবস্থা কি আপনি দেখেন কিনা এই আন্দোলনকে ঘিরে? আসলে কি আন্দোলনকারীরা বা বাংলাদেশের বর্তমানে যারা সাবেক সরকারের বাইরে রয়েছে তারা কি আসলে হিন্দুদের টার্গেট করে ওই পরিস্থিতি কি রেখেছে বর্তমানে, যে কারণে দেখা যাচ্ছে বাইডেনের কাছে পর্যন্ত বিচার দিতে হবে? আচ্ছা আমি বলি, হুম। গত 15 বছরে যে ঘটনা ঘটেছে প্রত্যেকটির পিছনে ইন্ধন ছিল আওয়ামী লীগের নেতারা। এবারেও যে কয়জন হাতে নাতে ধরা পড়েছে আর কি, একেবারে যেগুলো মানে অন দা স্পট, সেগুলো কিন্তু সব আওয়ামী লীগের নেতা করে। তার মানে তারা যে জিনিসটা চেয়েছিল, আজকে আমাদের মানে অনেকটা সৌভাগ্য বলতে হয় যে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, বিএনপি, মাদ্রাসা ছাত্ররা যদি মন্দিরগুলোকে পাহারা না দিত, তাহলে হুম। এই আওয়ামী লীগের কর্মীরাই সারা দেশের সমস্ত মন্দিরগুলোতে আগুন ধরিয়ে দিয়ে তারা কিন্তু আরো হইচই করতে দেয় বাংলাদেশের মাইনরিটিরা তাদের জীবন সংশয়ের মুখে, তাদের অস্তিত্ব সংকটের মুখোমুখি। অতএব ভারতের এক কংগ্রেসের এক এমপি বলেছে যে সামরিক অভিযান চালান 71-এর মতো। তার মানে তাদের পরিকল্পনাই ছিল যে বাংলাদেশে, কারণ মাইনরিটি একটা সফট ইস্যু, বাংলাদেশে কিন্তু মাইনরিটি যে কয়টা হিন্দুদের বাড়ি হামলা হয়ে গেছে, তার চাইতে অনেক বেশি কিন্তু মুসলিম বাড়ি হামলা হলো। এবং আপনি দেখেন সাভারে ওইখানে মেরে পিটিয়ে আপনার হচ্ছে সেই ঝুলিয়ে রাখছে। তো সে এটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী কোনো আলোচনা নেই, যেহেতু মাইনরিটির ব্যাপার একটা ইস্যু থাকে। তো সেই ইস্যুটাকে তারা এমন ভাবে কাজে লাগানোর একটা পরিকল্পনা করেছিল, এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে যে প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ ছিল যে সমস্ত বাংলাদেশের হিন্দুদের বাড়ি দাও দাও করে জ্বালাবে। তার মানে এই যে দাও দাও করে জ্বালিয়ে তারা তাদের রাজনৈতিক সুবিধা আদায় করবে, সেই কাজটুকু হয় নাই। কারণটা হচ্ছে যে ওই ঘটনার আগে থেকে, যেহেতু আমরা বহুকাল আগে থেকে প্রমাণ করে ছেড়েছি যে এই ঘটনাগুলো আওয়ামী লীগ ঘটায় তার রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য, যে কারণে এবার এই বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা বলছে যারা, সেই দ্বিতীয় স্বাধীনতার প্রাককালে প্রত্যেকেই সচেতন ছিল যে আওয়ামী লীগ এইরকম পরাজিত শক্তি হিসেবে অন্ধকার রাতে এই ঘটনাগুলো ঘটাবে। তো সেই কারণে তারা সচেতন ছিল। এবং বাংলাদেশে যে কয়টা হিন্দু বাড়ি হামলা হয়েছে, মানে হয় নাই সেটা আমরা বলছি না, কিছু একটা হয়েছে। যেমন হচ্ছে আওয়ামী লীগের যে অনেক হিন্দু অনেক নেতা। বাড়িঘর তো আমরা হয়েছে যে আমরা দেখেছি। কিন্তু আপনি এদের পেছনে আপনি বলতে চান যে যারা আন্দোলন করেছে তারা আসলে প্রকৃতপক্ষে দায়ী নয়? না না, যারা আন্দোলন করছে তারা তো আনন্দে নাচতেছে, মানে একটা স্বৈরাচারকে পতন করার তাদের সময় কোথায়? হিন্দু বাড়ি আক্রমণ করে তাদের এই মানে দীর্ঘদিনের স্বপ্ন, তাদের হাজার হ্যাঁ, মানে মানুষের আত্মহত্যা উদ্দেশ্য সেটা কি, কি নষ্ট কারণ করবে? কি? হিন্দুরা তো কখন তাদের তো বাধা হয়ে কখনো দাঁড়ায়নি, মানে কি না জন্য না, করবে? আমি যদি একটা বিজয় অর্জন করি, সেই বিজয়টা কি আমি নষ্ট করব এই সামান্য হামলা করে? কোনো মতেই এই ছাত্র আন্দোলনকারীরা কিন্তু এই হামলায় যায় নাই, হামলায় করেছে যারা পরাজিত শক্তি, তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে।
আচ্ছা, পরবর্তী করতে এই মুহূর্তে শেষ এক লাইনে যদি আপনি দয়া করে বলেন যে তার মানে মোদির এই টেলিফোন এবং উদ্বেগ জানানোর পেছনে আসা তাহলে কারণ কি শুধুই রাজনৈতিক? আমার আমার যেটা ধারণা, দীর্ঘদিনের ভারতীয় নেতাদের যে ইতিহাস, সেই ইতিহাসে বলে যে এটা রাজনৈতিক। আন্তরিক ইচ্ছা থাকলে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা বৈঠক করতো।